ডিজিটাল শিক্ষার দুনিয়ায় খান স্যারকে আমরা সবাই চিনি। ইউটিউবে 25 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার, পড়ানোর দারুণ স্টাইল আর কথায় কথায় চমৎকার রসবোধ, সব মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আইকন। কিন্তু বর্তমানে তিনি বিতর্কের শীর্ষে। এতদিন পর্যন্ত ভালো সাজার চেষ্টা করলেও মুখোশ খুলে আসল রূপ সামনে চলে এসেছে। তিনি এমন এক অপরাধ করেছেন যাতে গ্রেফতারি এড়াতে কোর্টের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়েছে। এটাই প্রথম নয়, এর আগেও নানাভাবে দেশ বিরোধী, নানা বিতর্কিত মিসলিডিং বক্তব্য রেখেছেন এই খান স্যার। কিন্তু কি সেই বর্তমান বিতর্ক যেটা নিয়ে পাটনা সহ গোটা দেশ উত্তাল হয়ে যাচ্ছে? কেনই বা আত্মসমর্পণ করতে হলো খান স্যারকে? জানবো আজ সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পাটনায় একটি কোচিং সেন্টার রয়েছে ফয়জাল খান ওরফে খান স্যারের। সম্প্রতি সেখানে অন্য একটি কোচিং সেন্টার, যেটা রোশন আনন্দ চালান, সেই সেন্টারের সঙ্গে ঝামেলা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে পাটনার এই এলাকা। সেই সময় খান স্যার গুলি ছুড়তে বলেন তার দেহরক্ষীদের, এমনটাই দাবি করেছেন তার দেহরক্ষীরা। তাদের বয়ানের ভিত্তিতে খান স্যারের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছিল, আর সেই মামলাতেই আত্মসমর্পণ করেন ফয়জাল খান ওরফে খান স্যার। ঠিক কি হয়েছিল সেদিন? 2রা জুন পাটনার মুসাল্লাহপুর হাট এলাকায় খান স্যারের কোচিং সেন্টারের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় গুলিও চলে এবং এক নিরাপত্তারক্ষী আহত হয়। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত ছাত্র রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিপুল পরিমাণ মজুত করতে হয়। প্রথম দিকে খান স্যার দাবি করেছিলেন যে তাঁর প্রতিষ্ঠানের উপর হামলার পিছনে প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টারগুলি হাত রয়েছে, যার মধ্যে অন্যতম এই যে রোশন স্যার যেটা চালান, এই যে জ্ঞান বিন্দু একাডেমি, তাদেরকে তিনি মেন অ্যাকিউজ করেছিলেন। তার অভিযোগ ছিল কম খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার তথাকথিত কোচিং মাফিয়া ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে। তদন্তের সময় পুলিশ বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে। সমাজ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তারক্ষীদের মধ্যে বেশ কয়েকজন স্বীকার করেন যে সংঘর্ষের সময় তাঁদের পক্ষ থেকেও গুলি চালানো হয়েছিল। সেই জবানবন্দির ভিত্তিতেই পুলিশ খান স্যারের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে। এরপর 5ই জুন পাটনার কদমকুয়া থানায় খান স্যারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশ জানায় ঘটনায় তার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনে গ্রেফতারও করা হতে পারে। এফআইআর দায়ের হওয়ার পর থেকেই খান স্যারকে খুঁজছিল পুলিশ। শনিবার তিনি কড়া নিরাপত্তার মধ্যে পাটনা সিভিল কোর্টে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। তাঁর আইনজীবী জানিয়েছেন তাঁরা এই এফআইআরের বিরুদ্ধে আগাম জামিনের আবেদন করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাত থেকেই খান স্যারের কোচিং ইনস্টিটিউটের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। জড়ো হয়েছিলেন বহু পড়ুয়াও। শনিবার সকালে ইনস্টিটিউটের পড়ুয়াদের কাছে একটি বার্তা পাঠিয়ে জানানো হয় সকাল 10টা থেকে 11টার মধ্যে খান স্যার একটি ক্লাস নেবেন, যদিও সেই ক্লাসটি হয়নি। পরিবর্তে ফয়জাল খান সরাসরি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। জানা গিয়েছে খান স্যারের বিরুদ্ধে মূলত খুনের চেষ্টা এবং অসতর্কভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন বা ব্যবহারের প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। তার কোচিং ইনস্টিটিউটে গুলি চলার ঘটনায় জড়িত বলে অভিযুক্ত নিরাপত্তা কর্মীদের গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা তথ্যের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। আইনজীবীদের মতে দোষী প্রমাণিত হলে ফয়জাল খানের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যারা সরকারি চাকরি বাকরির পরীক্ষার বিষয়ে খোঁজখবর রাখেন তারা জানেন রোশন স্যারের জ্ঞান বিন্দু একাডেমিও সমান জনপ্রিয়। তাই অনেকেই মনে করছেন পথের কাঁটা মানে প্রতিদ্বন্দ্বী রোশন আনন্দকে ডিফেম করে এই কোচিং দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার লক্ষ্যেই এই নাটকটা করেছিলেন খান স্যার। আর সেই কারণেই নিজের দেহরক্ষীদের দিয়ে গুলি চালানোর নির্দেশ দেন খান স্যার, আবার নিজেই ভিকটিম কার্ড খেলতে শুরু করেন। যা হোক, অনেকে এটাও বলছেন যে খান স্যার তার নিজের নামের প্রতি সুবিচার করলেন, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন তারা কিছু একটা হলেই মানে নিজেরাও যদি অন্যায় করে তার পরপরই ভিকটিম কার্ড খেলতে শুরু করে দেয়। খান স্যারও তার অন্যথা হলেন না। তবে শুধু এটাই প্রথমবার নয় যে খান স্যার বিতর্কে জড়িয়েছেন। এর আগেও বহুবার নানা বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এক এক করে বলি। খান স্যার একবার একটা পডকাস্টে এসে বড় দাবি করেছিলেন। তিনি বলেছিলেন কংগ্রেস আমলের চেয়েও নাকি এখন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক মোদির আমলে খারাপ হয়ে গিয়েছে।
এমনকি তিনি পড়াতে পড়াতে বহুবার ছাত্রছাত্রীদের সামনেও এই একই কথা বলেছেন। চলুন এবার একটু লজিক্যালি ফ্যাক্টগুলো মিলিয়ে দেখি। খান স্যারের কথা ভুল, নাকি বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি আলাদা? খান স্যারের মতে ইসরায়েলের বন্ধু হতে গিয়ে ভারত ইরানকে হারিয়েছে, কিন্তু সত্যিটা হলো ইরান আর ভারতের সম্পর্ক আজও যথেষ্ট মজবুত এবং ভারত ইরানকে চাবাহার পোর্ট প্রজেক্টে এখন পুরোদমে কাজ করছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী দিয়েও ভারতের জাহাজকে দিব্যি পেরিয়ে আসতে দিচ্ছে ইরান। কাজেই ভারতের ইরানের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু পুরো দস্তুর প্রমাণিত হয়ে গিয়েছে। তা সত্ত্বেও এই খান স্যারের মতো স্যারেরা মিসলিডিং কথাবার্তা বলছেন। এরপরে তিনি বলেন যে শ্রীলঙ্কা নাকি ভারতবর্ষের পাশে নেই, মানে বন্ধু রাষ্ট্র নয়, শ্রীলঙ্কা প্রতিবেশী হলেও তারা ভারতের বিরুদ্ধে রয়েছে। কিন্তু আসল সত্যি হলো, কোভিডের পর শ্রীলঙ্কা যখন পুরোপুরি দেউলিয়া হওয়ার মুখে, তখন ভারতই কয়েক বিলিয়ন ডলারের বেল আউট প্যাকেজ দিয়ে তাদের বাঁচিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নিজে দাঁড়িয়ে ভারতের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। তাহলে সম্পর্ক কোথায় খারাপ হলো? খান স্যার এটাও দাবি করেন যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চটকে গিয়েছে। যদিও বাস্তব হলো, আফগানিস্তানে তালিবান আসার পরেও ভারতের কূটনৈতিক অবস্থান কমজোর হয়নি। খোদ তালিবান ভারতকে আশ্বস্ত করেছে তাদের মাটিতে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কাজে ব্যবহার করতে তারা দেবে না। সবচেয়ে অবাক লেগেছে ডক্টর BR আম্বেদকরকে নিয়ে ওনার একটা মন্তব্য। উনি দাবি করেন স্বাধীনতার সময় আম্বেদকর সাহেব নাকি এতটাই পাওয়ারফুল ছিলেন যে তিনি জিন্নার মতো চাইলেই আলাদা একটা দলিত দেশ বানিয়ে নিতে পারতেন। কি আশ্চর্য! কার সঙ্গে কার তুলনা! ভারতের মহান সন্তান সংবিধান প্রণেতা BR আম্বেদকরকে তিনি তুলনা করলেন এক বিচ্ছিন্নতাবাদী এবং বিশ্বাসঘাতক সন্ত্রাসীর সঙ্গে। কাশ্মীরের সমস্ত সমস্যার জন্য খান স্যার সরাসরি রাজা হরি সিংকে বলদ বলে দোষারোপ করেছেন। কিন্তু ভেবে দেখুন, 1947 সালের 22শে অক্টোবর যখন পাকিস্তান সমর্থিত উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে, মহারাজা তখনই ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে দিয়েছিলেন। এরপর সুরক্ষার দায়িত্ব ছিল ভারত সরকারের এবং তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুজির। কিন্তু নেহেরুজির সিদ্ধান্ত নিতে দেরি করা এবং পরে বিষয়টি UN-এ নিয়ে গিয়ে জটিল করার দায় কি কাশ্মীরের রাজার ওপর পড়ে? মানে একজনের করা দায় অন্যের ওপর চাপানো সঠিক? কাশ্মীর সমস্যার জন্য সম্পূর্ণরূপে দায়ী নেহেরু, আর খান স্যার নেহেরুকে আড়াল করতে দোষ চাপাচ্ছিলেন রাজা হরি সিংয়ের উপরে। আর সবচেয়ে মারাত্মক দাবি উনি করেছিলেন হামাস আর ইসরায়েলকে নিয়ে। ওনার প্রশ্ন, 2008 সালে মুম্বাই হামলার পর ইসরায়েল সেখানে কাসাফকে জঙ্গি বলেনি, সেখানে ভারত কেন হামাসকে জঙ্গি সংগঠন বলবে? ভাই রে ভাই, ইসরায়েল মুম্বাই হামলা শুধু তীব্র নিন্দাই করেনি, ওনারা লস্করে তৈবা, জৈশ ই মহম্মদ আর হিজবুল মুজাহিদিনকে অফিসিয়ালি ব্যান্ড টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করেছিল, আর সেটা করেছিল 2008 সালে। আর অন্যদিকে হামাস কোনো লোকাল পলিটিক্যাল গ্রুপ নয়, এটা একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠী, যাদের চার্টারেই লেখা আছে তাদের মূল লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা এবং ইহুদিদের মারা। 1999 সালের কার্গিল যুদ্ধে যে ইসরায়েল আমাদের অস্ত্র আর প্রযুক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছিল, তাদের চরম বিপদের দিনে তাদের চরম শত্রুকে আমরা কেন সমর্থন করব? এর উত্তর অবশ্য খান স্যার দিতে পারেননি। খান স্যার একজন অত্যন্ত বুদ্ধিমান এবং ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। তিনি এই সমস্ত ঐতিহাসিক তথ্য জানেন না, মানে যিনি UPSC স্টুডেন্টদের পড়াচ্ছেন, যিনি কিনা পরবর্তীকালের আমলা বিউরোক্র্যাট তৈরি করছেন, তিনি এই ঐতিহাসিক তথ্য জানেন না, এটা বিশ্বাস করা কঠিন। তাহলে কেন তিনি পডকাস্টে এসে বা ক্লাসে পড়াতে পড়াতে এত মিসলিডিং আর সিলেক্টিভ কথাবার্তা বলেন? তার এইসব মিসলিডিং কথাবার্তা শুনলে মনে হবে তিনি যেন কোনো এজেন্ডা পূরণে ব্যস্ত, ওই মাকসাদ যেন সেটাই তিনি পূরণ করতে চাইছেন। আর এবার তিনি খ্যাতির কেন্দ্রবিন্দুতে থাকতে যেটা করেছেন, সেটা শুধু অন্যায় বা ভণ্ডামি নয়, সেটা দণ্ডনীয় অপরাধও বটে। যারা আগামী দিনে UPSC দিয়ে দেশের আমলা হতে চাইছেন বা আমলা হচ্ছেন, সেই ফিউচার সিভিল সার্ভেন্টরা কি শিখবেন এই খান স্যারের থেকে? কিভাবে ইতিহাস বিকৃত করতে হয়, নাকি কিভাবে দেশদ্রোহিতা করতে হয়, নাকি কিভাবে অপরকে বদনাম করার জন্য মিথ্যে অপবাদে ফাঁসাতে হয়? এগুলোই শিখবেন তারা খান স্যারের থেকে। আপনাদের কি মনে হয়, খান স্যার আসলে কোন লক্ষ্য নিয়ে কাজ করছেন? কি তার এজেন্ডা? একবার নাম কিনে নেবার পর এখন কি তিনি নিজের আসল এজেন্ডা প্রকাশ করছেন?
এখন কি আস্তে আস্তে মুখোশ সরে গিয়ে মুখটা সামনে আসছে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।